ঢাকা সহ 4 জেলায় আজকাল সকাল 8টা থেকে বিকেল 5টা কারফিউ শিথিল। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, নাশকতায় জড়িতদের গ্রেফতারে চলবে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। চলমান অচল অবস্থায় এলসি বন্ধ থাকায় আমদানি রফতানিতে জটিলতা। ভোগ্যপণ্যের স্বাভাবিক সরবরাহ হুমকির মুখে, বাজার আরও ঊর্ধ্বমুখী হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। কয়েক দফা ব্যয় বাড়িয়েও কাজ শেষ হয়নি। অক্টোবরেও চালু হচ্ছে না শাহজালালের 3rd টার্মিনাল। অর্থ সংকটই কারণ জানালেন মন্ত্রী। চালুর দিনক্ষণ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। সকালের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। ঢাকাসহ 4 জেলায় আজ ও আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মধ্যরাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যের ভিত্তিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হয় রাজধানীতে কারফিউ শিথিলের সময়সীমা। এদিকে সাম্প্রতিক নাশকতায় জড়িতদের গ্রেফতারে চিরুনি অভিযান চলবে বলেও জানান মন্ত্রী। আগামী শুক্রবার এবং শনিবার এই 2 দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। ঢাকার শিথিলতার ঢাকাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, ঢাকার সমস্ত কিছু আমরা জেনে নেই। ঢাকার জেনে নিতে আমাদের একটু সময় লাগে। সব গোয়েন্দা সংস্থারা আসে এবং সমস্ত যারা নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত বাহিনীর প্রধানরা এখানে আসেন, তাদের অভিমতের ভিত্তিতে এটা সিদ্ধান্তটি নেওয়া হয়। যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য। সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সাধারণ শিক্ষার্থী মঞ্চের ব্যানারে এমন বিবৃতি দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 91 জন সমন্বয়কারী। সেখানে বলা হয়, 23 জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে ছাত্রদের আন্দোলনের আংশিক বিজয় অর্জিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সাধারণ শিক্ষার্থী মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী এলিয়ান কাফি প্রতীকে সই করা বিবৃতিতে বলা হয়, জ্বালাও পোড়াও সহিংসতা এবং ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত ছিল না সাধারণ ছাত্ররা। রাষ্ট্রীয় সম্পদ এবং জানমালের অপূরণীয় ক্ষতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা ছিল না বলেও উল্লেখ করা হয়। যত দ্রুত সম্ভব সারা দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দাবি করেন সমন্বয়কারীরা। বিবৃতিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও করা হয়। নির্ধারিত সময়ে চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। আর্থিক সংকট সহ নানা জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে টার্মিনালটি জাপানের কোন প্রতিষ্ঠান পরিচালনা করবে তাও চূড়ান্ত হয়নি। বিষয়টি স্বীকার করে বিমানমন্ত্রী জানান, কাজ শেষ না হওয়ায় দিনক্ষণ ঠিক থাকছে না উদ্বোধনের। কবে চালু হবে তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশের এভিয়েশন খাতে নতুন চমক হয়ে গল্প শুরু করলেও শেষ করতে পারছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। 2024 সালের শেষেই পুরোপুরি উদ্বোধনের লক্ষ্যে গত বছরের অক্টোবরে 90% কাজ শেষে সফট ওপেনিং বা স্বল্প পরিসরে এর উদ্বোধন করে সরকার। লক্ষ্য ছিল 1 বছরে শেষ হবে বাকি 10% কাজ। চলতি বছরের অক্টোবরেই ঘটা করে চালু হবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে গড়ে তোলা নান্দনিক স্থাপনা, যেখানে আন্তর্জাতিক মানের সেবায় মুগ্ধ হওয়ার পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যাত্রীরা। কিন্তু শেষ সময় এসে নিরাশার চাদরে ভাসছে উদ্বোধনের ঢাকঢোল। নানা সংকটে সৌন্দর্যে মোড়ানো অত্যাধুনিক এই টার্মিনাল নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। অর্থবরাদ্দে কোনো সমস্যা নাই। 3rd টার্মিনাল চালু করার ব্যাপারে যে পরিকল্পনা আমাদের ছিল সেই মোতাবেক চালু করা সম্ভব হবে না, কারণ এখনো 3% কাজ যেটা বাকি আছে এগুলি মোস্টলি সমন্বয়ের কাজ। চুক্তি অনুযায়ী এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এ পরিচালনায় থাকবে জাইকা, কিন্তু জাপানের কোন প্রতিষ্ঠান কাজ করবে তাও চূড়ান্ত হয়নি 1 বছরে। এখনো জাইকা আমাদেরকে কিছু জানেনি, তারা আমাদেরকে জানাবে। আমরা বলেছি যে তারা যাকে মনে করে ভালো হবে তাদের সাথে আমরা গ্রাউন্ড হ্যান্ডলিং এর জয়েন্ট ভেঞ্চার হবে বিমানের সাথে। টার্মিনাল চালুর দিনক্ষণ নিয়ে শঙ্কায় আছেন খাত সংশ্লিষ্টরাও। গত বছরে ওপেনিং করা হলো, সফট ওপেনিং
ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে। আমি যতই বলি নাকি 97%, এই 3% যদি মানে খুব বেশি ভাইটাল হয়ে যায়, কিন্তু এমন একটা জায়গায় সে আটকে গেছে, জায়গা থেকে এখন উত্তোলন করা কিভাবে করবে সেটা আমরা কোনো দিক নির্দেশনা এখনো দেখতে পাচ্ছি না। 2019 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় এই তৃতীয় টার্মিনালের। একাধিকবার ব্যয় বেড়ে দাঁড়ায় 21,300 কোটি টাকায়। নতুন করে ব্যয়ের খাতায় অতিরিক্ত আরও 150 কোটি টাকা যোগ হতে পারে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টানা বন্যা, কোটা আন্দোলন, শাটডাউন এবং কারফিউ, এই অবস্থায় প্রায় 2 মাস ধরে দৈন্যদশা সিলেট অঞ্চলের পর্যটন শিল্পে। সংশ্লিষ্টরা বলছেন, হোটেল, মোটেল, রিসোর্ট সহ পরিবহন খাতে মিলিয়ে এই শিল্পের ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। মে মাসে শুরু হওয়া বন্যা ডুবিয়েছে 1.5 মাস। এর মধ্যে ঈদুল আজহার ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকে। বন্যার ধকল কাটতে না কাটতে জুলাই মাসে শুরু হয় দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন। এক সময় আন্দোলন ভয়াবহ রূপ নেয়, চলতে থাকে শাটডাউন। আন্দোলন গড়ায় সন্ত্রাসে। 19 জুলাই রাতে জারি হয় কারফিউ, যার প্রভাবে পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা। জাফলং যে টুরিস্ট ব্যবসায়ীরা প্রায় 1000খানি দোকান আছে, এখানে হকার মার্কেট, ফুটপাত লাগায় আমাদের খুব ভয়ানকভাবে সমস্যা, আমরা বেকার হয়ে গেছি। ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছু নাই। দেখেন এই নীরব মরুভূমির মতো হয়ে রয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী বেকার জীবন কাটাচ্ছেন। ফটোগ্রাফার কিংবা হকার, সবার জীবনই চলছে কষ্টে। স্পটও মানুষ আয়না দিকে দোকান বন্ধ। 2000-এর মতন ফটোগ্রাফার আছে সাদাপাথর, বিছনাকান্দি, জাফলং মিলে। সিলেট অঞ্চলে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্ট হাউস রয়েছে। সেখানে বিনিয়োগ করে চরম হতাশায় বিনিয়োগকারীরা। শিল্পের সঙ্গে জড়িত পরিবহন খাত লোকসান গুনছে। ট্রান্সপোর্ট, হোটেল, মোটেল, রিসোর্ট, এরপরে আপনার সাধারণ শ্রমিক, বার্কি শ্রমিক যারা আছে, যারা আমরা নৌকা চালায়, তাদের 1000 কোটি টাকার মতো তো আমাদের অন্তত কমসে কম 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। স্বাভাবিক সময়ে বছর জুড়ে প্রায় 10 লক্ষাধিক পর্যটক সিলেটের জাফলং, সাদাপাথর, বিছনাকান্দি, রাতারগুল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন। বন্ধের দিনে যেখানে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত থাকার কথা এই জাফলং, এখন সেই জাফলং একেবারে জনমানব শূন্য। সিলেটের জাফলং পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। মুন্সিগঞ্জে লৌহজংয়ে আশঙ্কাজনক হারে ভরাট করা হচ্ছে ফসলি জমি। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার দুর্ভোগে প্রায় 500 পরিবার। বছরের পর বছর চরম ভোগান্তি পোহালেও ব্যবস্থা নেওয়ার আশ্বাসে আটকে প্রশাসন। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বিশাল এলাকা জুড়ে জলজট, যেন আলোর নিচে অন্ধকার। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর ময়লা পানিকে সঙ্গী করেই কষ্টে পরিবারগুলোর বসবাস। এমন দশা মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের লৌহজংয়ে। শুধু কুমারভোগ গ্রামেই 150 পরিবার 10 বছর ধরে দুর্ভোগে। কনকসার, মামুদপট্টি, যশোলদিয়া, কান্দিপাড়া ও মাওয়া সহ উপজেলাটিতে প্রায় 500 পরিবার জলজটের শিকার। খাল বিল ভরাটে প্রাকৃতিক পয় নিষ্কাশন ব্যবস্থাও বিলীন, ড্রেনেজ ব্যবস্থাও নেই। তার উপর নিয়মনীতি উপেক্ষা করেই পদ্মায় অবৈধ বালু উত্তোলন করে আবার ভরাটও করা হচ্ছে। এতে নদী ভাঙন ও জলাবদ্ধতা ছাড়াও জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়েছে। নোংরা পানির জন্য। আর দ্বিতীয় কথা, এখানে কোনো কে পদক্ষেপ, আমরা মেম্বার বলি, কেউ পদক্ষেপ নেয় না। পানিতে মনে করেন থাকতে পারি না আমরা, আমাকে অনেক কষ্ট হয়। পানি জমে ভাই, আমরা চলাচল করতে পারি না। ড্রেনেজের ব্যবস্থা যদি অতি দ্রুত সত্য না করেন, তাহলে মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে। পদ্মা সেতু ও ইলিশ ঘিরে মাওয়া, শিমুলিয়া সহ আশপাশের এলাকা পর্যটন হাবে পরিণত হয়েছে। বাণিজ্যিকীকরণেও জমির গুরুত্ব বেড়েছে, তাই পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করেই চলছে জমির শ্রেণী পরিবর্তন। প্রশাসন বলছে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হবে। সবাইকে নোটিশ করছি যে ড্রেন রাখার যে যতটুকু জায়গা ততটুকু রেখে দেওয়ার জন্য, অন্তত পক্ষে যাতে এই ড্রেন দিয়ে পানিটা নিকটস্থ খালে গিয়ে রিলিজ হতে পারে। তো আমরা এই সচেতনমূলক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। লৌহজং উপজেলার 10 ইউনিয়নেই অবৈধভাবে চলছে ভরাট কার্যক্রম। 1,77,800
দুইজন বসতির এই উপজেলায় গেল ৩ বছরে 11% ফসলি জমি হ্রাস পেয়েছে। অপরিকল্পিত বসতির কারণে এই হাল এখন বিভিন্ন এলাকায়। মুন্সিগঞ্জের লৌহজংয়ের কনকসার থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্যারিস অলিম্পিক গেমসের আর্চারি ডিসিপ্লিনে কোয়ালিফিকেশন রাউন্ডে 64 জনের মধ্যে 45তম হয়েছেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ সাগর ইসলাম। 31 জুলাই এলিমিনেশন রাউন্ডে নামবেন তিনি। এদিকে বিশ্ব রেকর্ড করে হইচই ফেলে দিয়েছেন দক্ষিণ কোরিয়ান নারী আর্চার লিম সিহিয়ে ওন। নারী ব্যক্তিগত রিকার্ভে 720 পয়েন্টের মধ্যে 694 পয়েন্ট পেয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হওয়ার একদিন আগেই মাঠে নামেন বাংলাদেশি আর্চার সাগর। আর্চারি ডিসিপ্লিনে পুরুষ রিকার্ভ ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে 64 জন আর্চারের প্রত্যেকে 72টি তীর ছোড়ার সুযোগ পান। 70 মিটার দূরের টার্গেটে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারীদের সাজানো হয়েছে ক্রম অনুসারে। সে ধারাবাহিকতায় 720 স্কোরের মধ্যে 652 পয়েন্ট নিয়ে 45তম হয়েছেন লাল সবুজে আর্চার সাগর। আগামী 31 জুলাই এলিমিনেশন রাউন্ডে ইতালিয়ান আর্চার মাউরো নেসপোলিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তিনি। র্যাঙ্কিং রাউন্ডে 670 স্কোর করে 20তম অবস্থানে আছেন নেসপোলি। টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী আর্চার এই মাউরো নেসপোলি। নারী এশিয়া কাপের খবর। দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে হাতছানি টাইগ্রেসদের। এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচাইতে সফল দল ভারত। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সবশেষ 2 ম্যাচে রানে ফিরেছেন টাইগ্রেস ব্যাটাররা। এ ম্যাচে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে মুর্শিদা জ্যোতিদের। ডাম্বুলার রানগিরি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। সেমিফাইনালেই ফাইনালের রোমাঞ্চ, লড়াইয়ে উত্তেজনার রেণু। প্রতিপক্ষ যখন ভারত, তখন বিনা যুদ্ধে নাহি দেবে সোচাগ্রমে তিনি। এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার সেমির মঞ্চে, তবে ফাইনালের গেরো খুলেছিল কেবল ওই 2018তেই। সেবার এই ভারতকে হারিয়ে গড়েছিল ইতিহাস। জ্যোতিদের এবার তাই পুনরাবৃত্তির হাতছানি। সাম্প্রতিক সময়ে বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়েই যত গুবলেট। তবে স্বস্তির খবর, নিজেদের সবশেষ 2 ম্যাচে রান পেয়েছে টাইগ্রেস টপ অর্ডার। আগের ম্যাচেই তো মালয়েশিয়ার বিপক্ষে গড়েছে নিজেদের টি-20 ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি। ব্যাক টু ব্যাক 50-তে মুর্শিদা এখন টপ রান গেটারের 3-এ। নিগার তো প্রায় প্রতি ম্যাচেই ছড়াচ্ছেন তার জ্যোতির ছোঁয়া। বিগ ম্যাচে বিগ স্কোরে তাদের ওপরই থাকবে বাড়তি দৃষ্টি। প্রতিপক্ষ ভারত বিবেচনায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। রুমানা আর জাহানারা সেরা 11তে জায়গা মিলতে পারে 2 সিনিয়র ক্যাম্পেইনারেরই। টিম ইন্ডিয়ার বিপক্ষে পূর্বের ফর্মের বিবেচনায় ফিরতে পারেন পেসার মারুফাও। নাহিদা আর লাস্যময়ী রাবেয়া। 3 ম্যাচে দুজনারই সংগ্রহ সমান 5 উইকেট। ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে আর মিড ওভারের রানের লাগাম টেনে ধরতে তাদের রাখতে হবে বাড়তি ভূমিকা। সংক্ষিপ্ত সংস্করণে এ পর্যন্ত 33 দেখায় মোটে 4 জয় টাইগ্রেসদের। মাঝে একটা ম্যাচ হয়েছিল টাই। এমনকি ভারতের বিপক্ষে সবশেষ 8 ম্যাচেও জয়ের দেখা নাই। কিন্তু সেমিফাইনাল বলেই ওসব পরিসংখ্যান কেবলই সংখ্যা মাত্র। ম্যাচ ডেতে পারফর্মই আসল। এবার তাই আরও এক ঝলক দেখার অপেক্ষায় টাইগ্রেস সমর্থকরা। মাহবুব রিমন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা সহ 4 জেলায় আজকাল সকাল 8টা থেকে বিকেল 5টা কারফিউ শিথিল। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতায় জড়িতদের গ্রেফতারে চলবে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। এবং চলমান অচল অবস্থায় এলসি বন্ধ থাকায় আমদানি রফতানিতে জটিলতা। ভোগ্যপণ্যের স্বাভাবিক সরবরাহ হুমকির মুখে। বাজার আরও ঊর্ধ্বমুখী হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন কনক আজাদ। ধন্যবাদ তানভীর। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।